দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে। আমরা দিয়ে দিচ্ছি, ডিটেলসে কালেকশন করে নিও। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে, যাতে ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি ময়নাগুড়ি আমি ডিএমকে এক্ষুনি বলে গেলাম, এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে, বাদবাকিটা দেখে রাখবে। কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো, এবং আমার সঙ্গে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো। মুখ্যমন্ত্রী যাচ্ছেন আজ উত্তরবঙ্গে, তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো ধ্বংসের চিহ্ন স্পষ্ট। 14 বছর ধরে কষ্ট করে বাড়ি তৈরি করেছিলেন, 3 ঘন্টার বিপর্যয়, সব শেষ। সে সম্বল নিয়ে মাটি আঁকড়ে বসে জলপাইগুড়ির বামুনডাঙ্গার এক পরিবার। কিছুতেই মায়া ছাড়তে পারছেন না। 14 বছর ধরে কষ্ট করে তৈরি করেছিলেন এই বাড়িটা, তারপর 3 ঘন্টার ঝড়ে সব শেষ। আপনার ঘর কোথায়? আমার ঘর এইটাই, এই যে এইখানে খাট ছিল, বাচ্চারা ঘুমাইতো। এই যে এখানে পাক ঘর ছিল, তারপরে এখানে আমরা ঘুমাইতাম, নিচে ঘর ছিল, সবটা ভাসাই নিয়ে গেছে। মানে এইটাই আপনার থাকার ঘর? হ্যাঁ, এটাই আমার থাকার ঘর। এই যে সামনে যেটায় দাঁড়িয়ে রয়েছে, এইখানে বারান্দা ছিল, তারপরে এখানে সিঁড়ি ছিল, আর পাক ঘরে এখানে, আর গোহালিটা এখানে ছিল। আরও একটা ছোট দোতলা ঘর, এখানে একটা সিঁড়ি। অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছিলেন 14 বছরের চেষ্টায়। এই মুহূর্তে ঘরটার এটাই হচ্ছে ছবি। কি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলে এরকম একটা কংক্রিটের দালান এইভাবে উপড়ে যেতে পারে। এই গ্রামে যারা থাকতো কেউ তো আর নেই এই গ্রামে? হ্যাঁ আছে কেউ? সবার ঘর ভেঙে গেছে? এইদিকে আছে যে কি সবারই অনেক, এখানে আছে 5-6টা ঘরটা একদম, এদের ঘর আছে যে কি একটাও নেই, সব ভাসাই গেছে। আমার ছিল যে কি এখানে গরুর গোহালি ছিল, এখানে রান্না করার ঘর ছিল, এটা একদমই ভাসাই গেছে, একদমই চলে গেছে। আর এই ঘরটা আছে যে কি একদম থাকার মতন কিছু নেই। এখানে থাকবো কোথায়? এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। রাত বাড়ার পরেই এই অঞ্চলগুলোতে কিন্তু থাকার কোনো উপায় নেই। বাড়িটা যেভাবে ভেঙে পড়েছে তা দেখে বোঝা যায় যে এই বাড়িটাকে সারানো কার্যত অসম্ভব। থাকবো কোথায়? এটাই একমাত্র প্রশ্ন। শুধু এই দিদির না, যাদের বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, তাদের সকলের থাকবো কোথায়? ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আর উত্তরবঙ্গে দুর্যোগে এই সব হারানো মানুষের পাশে দাঁড়াতে পথে নামলেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফে ঘট নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, সাহায্য চাইছেন স্থানীয় ব্যবসায়ীদের কাছেও। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে তাদের ক্লাব প্রাঙ্গণের পাশে যে বাজার থেকে আরম্ভ করে সাধারণ মানুষের কাছে তারা এইভাবেই ঘট নিয়ে যাচ্ছেন। সজল ঘোষকে আমরা দেখছি, এবং এই যে ঘট নিয়ে যাওয়ার পেছনে কারণ তাদের যে সাহায্য, এবং সেটা কখনো নগদে বা কখনো কিউআর কোডের মাধ্যমে তারা সেই সাহায্য নিচ্ছেন, এবং দুর্গতদের যাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই তাদের এই অর্থ সাহায্য মানুষের কাছ থেকে নেওয়া, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আমরা সজল ঘোষ, দাদা, এই যে আপনাদের যে উদ্যোগ পুজো কমিটির তরফ থেকে আপনারা করছেন, মূলত কি এলাকার মধ্যেই নাকি বাইরেও যাচ্ছে? এলাকা পুজো কমিটি আর কত দূর যেতে পারে? দেখেছি যে দুর্যোগের কি পরিস্থিতি। নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয় না। প্রত্যেকে যদি তার নিজের এলাকায় করে, সব জায়গাতে তো পুজো কমিটি আছে, ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি। ইতিমধ্যে আমরা দেখছি সজল ঘোষকে তারা তাদের পুজো কমিটির সদস্যদের নিয়ে এই যে ত্রাণ দেওয়ার জন্য, যারা দুর্গতরা, যে দুর্যোগে যারা দুর্গত তাদেরকে সাহায্য করার জন্য, ত্রাণ দেওয়ার জন্য অর্থ সাহায্য তিনি সংগ্রহ করছেন।
এবং এই যে অর্থ সাহায্য সংগ্রহ করছেন, সেই অর্থ সাহায্য সংগ্রহ করে সেটা পৌঁছে দেওয়া হবে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নেমেছেন একদিকে সজল ঘোষ, অন্যদিকে পথে নেমেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বেলগাছিয়া অরবিন্দ কলোনি এবং তার আশেপাশের এলাকায় ত্রাণ সংগ্রহ চলছে সিপিএম এর তরফ থেকে। উত্তরবঙ্গে দুর্যোগ, দুর্গতদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে ত্রাণ সংগ্রহ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দেখা যাচ্ছে বেলগাছিয়া চত্বরে অরবিন্দ কলোনিতে তিনি বাড়ি বাড়ি ঘুরে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন। উত্তরবঙ্গে যারা দুর্গত তাদের পাশে দাঁড়াতে মুক্ত হস্তে দানের আবেদন জানাচ্ছেন বেলগাছিয়ার অরবিন্দ কলোনির বাসিন্দাদের, এবং তারই সঙ্গে যারা এই ত্রাণ নিয়ে রাজনীতি করছেন তাদেরকে রাজনীতি বিমুখ হওয়ার কথাও বলছেন বিমান বসু। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। মিরিক শেষ হয়ে গেছে। মিরিক শুধু নয়, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং জলপাইগুড়ি নাগরাকাটায় তো এতগুলো প্রাণ গেছে একটা ছোট্ট জায়গাতে, সে বলা কম নয়। তাই অনেক ক্ষতিও হয়েছে। তাই এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে শর্ট স্টে করে দিলাম, রিসোর্ট করে দিলাম, এটা করলে পরেতে প্রকৃতি সেটাকে মেনে নেবে। প্রকৃতি যদি জিঘাংসায় নিয়ে নেয় তাহলে যা হয় তাই হয়েছে। মানুষ এখন আছে বাঁধের উপরেতে ত্রেপল দিয়ে তারা আছে, বাড়িঘর তো ধসে চলে গেছে, পাকা বাড়িও নষ্ট হয়েছে, মাটির বাড়ি তো নেই। এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে। জল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনব কটাক্ষ বিজেপি সাংসদ রাজু বিস্তের। জলের কলে মুখ লাগিয়ে বললেন, হ্যালো মমতা দিদি। हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है। आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है। ग्रामीण क्षेत्र के लिए हर घर जल के लिए पैसा मिला, लेकिन वो 2,500 करोड़ रुपया स्वाह हो गया। यानी वो सारा 2,500 करोड़ रुपया वो बह गया। जनता को 1 रुपए का भी आज तक पानी नहीं मिला और जनता इसको लेकर के आक्रोश है। और इसलिए मैंने उसी टूटी से ममता दीदी से पूछा कि आपका हर घर जल, क्योंकि मैं तमाम चिट्ठी लिख चुका हूँ, चिट्ठी का ममता दीदी की तरफ से, सरकार की तरफ से, प्रशासन की तरफ से कोई उत्तर नहीं आया। নিজে তো কত বছর ধরে এমপি আছেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিন।